16 সেপ্টেম্বর 1992 লন্ডন। সেদিন সকালে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর প্রতিষ্ঠান ব্যাংক অফ ইংল্যান্ড যুদ্ধে নামল। প্রতিপক্ষ কোনো দেশ নয়, কোনো সেনাবাহিনী নয়, প্রতিপক্ষ মাত্র একজন মানুষ, যার বয়স তখন 62 বছর। সে তখন নিউ ইয়র্কের একটি অফিসে বসা। চিন্তা করে দেখুন, একদিকে একটি দেশের সেন্ট্রাল ব্যাংক, যাদের আছে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের রিজার্ভ, যাদের পেছনে আছে ব্রিটিশ সরকারের পূর্ণ ক্ষমতা, আর অন্যদিকে ওই বুড়ো লোকটা। কিন্তু সেদিন সন্ধ্যা 7টার ভেতরেই খেলা শেষ। হেরে গেল ব্যাংক অফ ইংল্যান্ড, আর ওই বুড়ো লোকটা একদিনে পকেটে ভরল প্রায় $1 বিলিয়ন। ইতিহাসে তাকে বলা হয় দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। লোকটির নাম জর্জ সোরস। নাম তো শুনছেনই, এখন মজার ব্যাপারটি শুনুন। এই লোকটিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রকাশ্যে ডেকেছিল মরণ বা নির্বোধ। মাহাথির বলেছিল এই লোক একজন ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল। 1997 সালে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মুদ্রা ধসে পড়ে। তখন চলতেছিল এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। মাহাথির এসবের জন্য দায়ী করেছিল এই লোকটিকে। মাহাথির তো মাহাথির, তার নিজের জন্মভূমি হাঙ্গেরি, তার নামে আস্ত একটা আইন বানিয়েছিল। আইনের নাম স্টপ সোরস, মানে সোরসকে থামাও। তাহলে লোকটা কি আসলেই এত খারাপ? কিন্তু এই মানুষটাই তো নিজের পকেট থেকে দান করেছে $32 বিলিয়ন বেশি মানব কল্যাণে। মানব ইতিহাসে মানব কল্যাণে সবচেয়ে বড় দাতাদের একজন তিনি। বর্তমান সময়ের অন্যতম আলোচিত আর রহস্যময় এক চরিত্র এই জর্জ সোরস। ইন্টারনেটে সোরসকে নিয়ে হাজারটা কনস্পিরেসি থিওরি আছে। আজকের ভিডিওতে সেসবের একটিও থাকবে না, থাকবে শুধু প্রমাণিত তথ্য, আদালতের রেকর্ড, ব্যাংকের হিসাব এবং ইতিহাসের দলিল। আর কথা দিচ্ছি, আসল গল্পটা কনস্পিরেসির চেয়েও অনেক বেশি নাটকীয়। চলুন শুরু করি। 1930 সাল, বুদাপেস্ট, হাঙ্গেরি। এক ইহুদি পরিবারে জন্ম নিল একটি ছেলে। নাম রাখা হলো গিওর্গি শোয়ার্টস। ইয়েস, সোরস তার আসল পদবি নয়। তার বাবার নাম ছিল থিওডর শোয়ার্টস। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ছিল একজন অস্ট্রো হাঙ্গেরিয়ান আর্মি অফিসার। যুদ্ধে তিনি রাশিয়ানদের হাতে ধরা পড়েছিলেন, বন্দী হয়েছিলেন রাশিয়ান এক যুদ্ধবন্দী শিবিরে। সেখান থেকেই দুঃসাহসী কায়দায় পালিয়ে আসেন তিনি। ফাস্ট ফরওয়ার্ড টু 1936, হাঙ্গেরির পাশের দেশ জার্মানিতে তখন হিটলারের রাজত্ব। হিটলারের প্রভাবে পুরো ইউরোপ জুড়েই তখন ইহুদি বিদ্বেষ বাড়তেছে। ভবিষ্যতের বিপদ আজ করতে পেরে থিওডর শোয়ার্টস পরিবারের পদবি চেঞ্জ করলেন। শোয়ার্টস থেকে হয়ে গেলেন সোরস। থিওডর শোয়ার্টস হয়ে গেল তিভাদার সোরস। তিভাদার ছিলেন এসপেরান্তো ভাষার একজন লেখক। এখন প্রশ্ন হলো, এটা আবার কোন ভাষা? কত কিছু যে ভাই দুনিয়াতে আছে। এসপেরান্তো হলো 1887 সালে পোলিশ চিকিৎসক এল জামেনহফের তৈরি একটি কৃত্রিম আন্তর্জাতিক ভাষা। এটা তৈরির উদ্দেশ্য ছিল বিশ্বের সবার জন্য খুব সহজে শেখা যায়, বলা যায় এমন একটা কমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বানানো। ইন্টারেস্টিং বিষয় কিন্তু। ইউনিভার্সাল একটা ভাষা হবে যেটাকে কোনো একটি জাতি তার নিজের জাতির ভাষা বলে দাবি করতে পারবে না। এল জামেনহফ এবং তার অনুসারীদের গড়া আন্তর্জাতিক এসপেরান্তো মুভমেন্ট কাজ করত এই ভাষার প্রচারে। যদিও সে কাজে সাফল্য আসেনি। এলে তো আপনি আমি এটা জানতাম, তাই না? যাই হোক, এসপেরান্তো ভাষায় সোরস মানে হলো উড়াল দেব। নামের মধ্যেই যেন ভবিষ্যৎবাণী লেখা ছিল। কে জানতো এই একটা সিদ্ধান্তই পরে পুরো পরিবারকে বাঁচিয়ে দেবে। 1944 সালের মার্চ মাস, নাৎসি জার্মানি হাঙ্গেরি দখল করলো। এরপর কয়েক মাসে হাঙ্গেরির প্রায় 5 লাখ ইহুদিকে হত্যা করা হলো, বেশিরভাগই সেই কুখ্যাত আউশউইটজ গ্যাস চেম্বারে। জর্জ সোরসের বয়স তখন 13। তার বাবা ঘুষ দিয়ে সম্পর্ক খাটিয়ে পুরো পরিবারের জন্য জোগাড় করলেন ভুয়া খ্রিস্টান পরিচয়পত্র। পরিবারটি ভাগ হয়ে ছড়িয়ে পড়ল শহরের নানা প্রান্তে। নতুন নাম, নতুন পরিচয়, নতুন ধর্ম। 13 বছরের ছেলেটা প্রতিনিয়ত অভিনয় করে বাঁচতে শিখল, যেখানে একটা সামান্য ভুল সংলাপের মানে হলো ধরা পড়া, আর ধরা পড়লে নিশ্চিত মরণ। বহু বছর পরে সোরস বলেছিল ওই 1 বছরই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষাটা হলো টিকে থাকতে হলে নিয়ম মানা যথেষ্ট নয়, বুঝতে হবে নিয়ম বা সিস্টেম কখন ভেঙে পড়তেছে। খেয়াল করুন, সোরসের মতে সিস্টেম কখন ভেঙে পড়বে সেটা আগে থেকে বুঝতে পারাটা বা প্রেডিক্ট করাটা অনেক বড় একটা ক্ষমতা। কথাটা মনে রাখবেন কিন্তু। এই এক লাইনের উপরেই আজকের পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। তো যুদ্ধ শেষ হয়ে গেল, হাঙ্গেরি থেকে নাৎসিরা তো চলে গেল, কিন্তু এলো সোভিয়েতরা। এক স্বৈরশাসনের জায়গায় আর এক স্বৈরাচার। 1947 সালে 17 বছরের জর্জ সোরস একাই পালালো লন্ডনে।
তখন তার পকেটে প্রায় কিছুই নাই। লন্ডনে গিয়ে তিনি রেল স্টেশনের কুলি, রেস্টুরেন্টের ওয়েটার, সুইমিং পুলের লাইফগার্ড এসব কাজ করেছিল। কে জানতো তখন এই ছেলেটি একদিন একসময় সুপার পাওয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ডকে কাঁপিয়ে দেবে। কিন্তু তার আগে তাকে এক শিক্ষকের সাথে পরিচিত হতে হবে। আসুন সেই শিক্ষকের কথা বলি। লন্ডনে সোরস ভর্তি হলো লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, বিখ্যাত প্রতিষ্ঠান কিন্তু। সেখানে তার জীবন দর্শনও চেঞ্জ হয়ে গেল এক দার্শনিকের পাল্লায় পড়ে। এই দার্শনিকের নাম কার্ল পপার। পপারের লেখা বিখ্যাত একটা বই হলো দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিস। শব্দটা মাথায় রাখুন, ওপেন সোসাইটি। বইটির মূল কথা খুবই সহজ। যে সমাজ নিজের ভুল স্বীকার করে, প্রশ্ন করতে দেয়, সমালোচনা সহ্য করে, সেটাই হলো খোলা সমাজ বা ওপেন সোসাইটি। আর যে সমাজ দাবি করে আমরাই চূড়ান্ত সত্য জানি, সেটা নাৎসি হোক বা কমিউনিস্ট হোক বা কোনো থিওক্রেসি হোক, তারা সবাই এই খোলা সমাজ তথা ওপেন সোসাইটির দুশ্মন, এনিমি। এই ওপেন সোসাইটি কনসেপ্টের মধ্যে একটা গ্লোবালিস্ট এবং আরও নির্ভুলভাবে বললে একটা কসমোপলিটন ইউনিভার্সাল চিন্তাভাবনা আছে। জাতীয় স্বার্থ বা জাতীয় সীমানার ঊর্ধ্বে উঠে একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। তো নাৎসি জার্মানির শাসন এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট শাসন, দুটো স্বৈরশাসনই নিজের চোখে দেখা সোরসের কাছে এই আইডিয়াটা বেশ ভালো লাগলো। তার কাছে এটা কেবলই থিওরি ছিল না, এটা ছিল তার নিজের জীবনী। সোরস চেয়েছিল পপারের মতো দার্শনিক হতে, কিন্তু তিনি পারেননি। পেট চালাতে ঢুকলেন ব্যবসায়, ফাইন্যান্সে। 1956 সালে পাড়ি দিলেন আমেরিকায়, নিউ ইয়র্কে। সেখানেই তো ওয়াল স্ট্রিট, আমেরিকার শেয়ার বাজার। সোরসের প্ল্যানটি ছিল একেবারেই সাদামাটা। তিনি ভাবলেন 5 বছর কষ্ট করব, $5 লাখ কামাই করব, তারপর সব সেরে ফিরে যাব দর্শন চর্চায়। কিন্তু তার আর দর্শনে ফেরা হয়নি। সে এতই সাফল্য পেল যে সে একসময় হয়ে গেল ওয়াল স্ট্রিটের রাজা। মাথা থেকে তার দর্শন গেল না, বরং সেই দর্শন থেকেই জন্ম নিল তার নিজের একটি থিওরি, যাকে বলে রিফ্লেক্সিভিটি। নাম শুনে ভয় পাবেন না, জিনিসটা সহজ। অর্থনীতির বইতে কি লেখা থাকে? লেখা থাকে মার্কেট সবসময় লজিক মেনে ঠিক দামটি খুঁজে নেয়। যেমন কোনো কোম্পানির ব্যবসা খুব ভালো চলতেছে, এই খবরটি প্রচার হলে মানুষ সেই কোম্পানির শেয়ার বেশি কিনবে, আর চাহিদা তখন বেড়ে গেলে ওই কোম্পানির শেয়ারের দামও বেড়ে যাবে। অর্থাৎ বাজার চলে লজিক মেনে। কিন্তু সোরস বলল এটা ভুল। বাজার চালায় মানুষ, আর মানুষ চলে নিজের ধ্যান ধারণার উপরে, বাস্তবতা যেমনই হোক। অর্থাৎ বাস্তবতার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। খুব সহজ একটা উদাহরণ দেই। ধরুন কোনো একজন গণ্যমান্য ব্যক্তি যাকে মানুষ খুব পছন্দ করে, সে একদিন বলে ফেলল অমুক ব্যাংকটি দেউলিয়া হয়ে যাচ্ছে। বাস্তবে হয়তো কথাটি সত্য নয়, ব্যাংক ভালোই চলতেছে। কিন্তু ভয় পেয়ে সবাই যদি একসাথে ওই ব্যাংক থেকে টাকা তুলতে দাঁড়ায়, তাহলে কি হবে? সত্যিই ব্যাংকটি ধসে যাবে। আর তখন সেই গণ্যমান্য ব্যক্তি বলবে, দেখছো ব্যাংকটা খারাপ। খেয়াল করুন, একটা মিথ্যা ধারণা পুরো বাস্তবতাটাকেই চেঞ্জ করে দিল। ধারণা বদলায় দাম, আবার দাম বদলায় মানুষের ধারণা। এটাই একটা চক্র, যেটা নিজেই খাওয়ায় নিজেকে। এই আইডিয়াটা সোরসের মাথায় কোত্থেকে আসলো জানেন? সেই যে 13 বছর বয়সে নাৎসিদের হাত থেকে লুকিয়ে বাঁচার সময় তিনি বুঝেছিলেন সবাই যখন ভুল ধারণা নিয়ে ঘোরে, তখন বাস্তবতা উল্টো ওই ধারণার উপর ভিত্তি করেই চেঞ্জ হয়ে যায়। কাইন্ড অফ অল্টারনেট রিয়েলিটি তৈরি হয়। মানুষ তখন নিজের তৈরি মিথ্যা দুনিয়াতেই বসবাস করে। সোরসের পুরো ক্যারিয়ার দাঁড়িয়ে আছে একটা আইডিয়ার উপর। সেটা হলো খুঁজে বের করো কোথায় মার্কেট রিয়েলিটি এবং সেই মার্কেট নিয়ে মানুষের পারসেপশন বা ধারণা তথা বিশ্বাসের মধ্যে একটা ব্যবধান তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে। তারপর ঠিক সেই ফাটলে সর্বশক্তি দিয়ে বাজি ধরো। অর্থাৎ মানুষ মনে করতেছে অমুক কোম্পানি বিশাল বড় হবে, কিন্তু তুমি বুঝতেছো ওই কোম্পানি ডুবে যাবে। ব্যাস, তুমি তাহলে বাজি ধরো। মানুষ যা করে করুক, ওই কোম্পানি যখন সত্যি সত্যি ডুববে তখন খেলা খেলবা তুমি। 1973 সালে সোরস চালু করলো নিজের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। সহজ ভাষায় ধনী বিনিয়োগকারীদের টাকা এক জায়গায় করে ব্যবসা করার বিশাল একটি ফান্ড, যার নাম কোয়ান্টাম ফান্ড। ফান্ডের টাকা দিয়ে সোরস শেয়ার বা মুদ্রা বাজারে ব্যবসা করবে। লাভ করলে প্রফিট যাবে বিনিয়োগকারীদের পকেটে। সোরসের পারফরমেন্স কেমন ছিল জানেন? বছরের পর বছর অন এভারেজ 30% রিটার্ন। ওয়াল স্ট্রিটের ইতিহাসে হাতে গোনা কয়েকজন মাত্র এমনটি করতে পেরেছিল। সংখ্যাটির ওজন বুঝুন। বছরে 30% মানে হলো প্রতি 2.5 থেকে 3 বছরের ভেতরে আপনার টাকা দ্বিগুণ হবে। 10 বছরে প্রায় 14 গুণ, আর 20 বছরে হিসাব করতে ক্যালকুলেটর লাগবে। যারা শুরুতে সোরসের ফান্ডে টাকা রেখেছিল তারা সবাই কোটিপতি হয়ে গেল। কিন্তু এত কিছুর পরও পুরো পৃথিবী তখনও সোরসকে চিনত না, জানতো না। জানবে 1992 সালের এক বুধবারে। গল্পটা বুঝতে হলে আগে বুঝতে হবে ব্রিটেন আসলে কি ভুল করছিল।
1990 সাল। ব্রিটেন যোগ দেয় ইউরোপের একটি মুদ্রা ব্যবস্থায়, যার নাম ছিল ইআরএম বা এক্সচেঞ্জ রেট মেকানিজম। জিনিসটা কি, খুব সহজ করে বলি। নিয়মটা হলো, ব্রিটিশ পাউন্ডের দাম জার্মান মুদ্রা ডয়েশ মার্কের সঙ্গে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা থাকবে। গড়পড়তায় হিসাবটি ছিল 1 ব্রিটিশ পাউন্ড ইজ ইকুয়াল টু 2.95 জার্মান মার্ক। পাউন্ডের দাম কিছুটা ওঠানামা করতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট টলারেন্সের নিচে নামতে দেওয়া হবে না। এখন ধরুন আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক ব্যবসায়ী, বিদেশি বিনিয়োগকারীরা, বড় বড় ব্যাংক আর ইনভেস্টমেন্ট ফান্ড তাদের কাছে জমা থাকা ব্রিটিশ পাউন্ড হঠাৎ বেচতে শুরু করলো। ব্রিটিশ পাউন্ড বেচে কিনতে শুরু করলো মার্কিন ডলার বা জার্মান মার্ক বা অন্য কোনো মুদ্রা। বোঝানোর জন্য বলি, ধরুন আপনার কাছে কিছু ডলার মজুদ ছিল, কিন্তু আপনি সাডেনলি একদিন চিন্তা করে দেখলেন ডলার হাতে না রেখে চাইনিজ মুদ্রা বা চাইনিজ কারেন্সি হাতে রাখা লাভজনক। তো আপনি তখন ডলার বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে চাইনিজ ইউয়ান কিনে নিলেন। ব্যাপারটি ঠিক তেমনই। এখন আন্তর্জাতিক বাজারে যদি সবাই এভাবে পাউন্ড বেচতে শুরু করে, তখন কি হবে? ব্রিটিশ পাউন্ডের দাম কমতে শুরু করবে, কারণ যেহেতু যোগান বেড়ে গেছে সেহেতু দাম তো ফল করবেই। কিন্তু ইআরএম এর নিয়ম অনুযায়ী ব্রিটিশ সরকার তো পাউন্ডকে একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে দেবে না। তাহলে উপায় কি? পাউন্ডকে বাঁচাতে তাদের সামনে ছিল দুটি অস্ত্র। প্রথম অস্ত্র, নিজেদের কাছে জমানো মার্কিন ডলার বা জার্মান মার্ক খরচ করে বাজার থেকে নিজেরাই পাউন্ড কিনবে। মানে বাজারে সবাই পাউন্ড বিক্রি করতেছে, সেটাকে কাউন্টার দিতে ব্রিটিশ সরকার পাউন্ড কিনবে। এতে পাউন্ডের চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, পাউন্ডের পতন ঠেকানো যাবে। দ্বিতীয় অস্ত্র হলো সুদের হার বাড়িয়ে দেয়া। সুদের হার বাড়ানো মানে হলো ব্রিটেনে অর্থ রেখে বা ব্রিটিশ বন্ডে বিনিয়োগ করে আগের চেয়ে বেশি রিটার্ন পাবেন। এই কথাটা কিন্তু হরহামেশা মিডিয়াতে দেখবেন, অমুক দেশ সুদের হার বাড়িয়ে দিচ্ছে, তমুক দেশ সুদের হার কমিয়ে দিচ্ছে। সুদের হার বাড়ানো হয় মূলত বিদেশি বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে। ধরুন ব্রিটেনে টাকা রাখলে আগে 5% সুদ পাওয়া যেত, হঠাৎ ব্রিটেন বলল এখন থেকে আরও অনেক বেশি সুদ পাবেন। তখন আমেরিকা, জার্মানি, জাপান, সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা ভাবতে পারে, আরে ব্রিটেনে টাকা রাখলে তো এখন অনেক বেশি লাভ। তারা তখন ব্রিটিশ ব্যাংক, বন্ড বা অন্যান্য খাতে টাকা রাখতে চাইবে। কিন্তু এখানে আসল খেলা। ব্যাপারটি বুঝুন। এই যে ধরুন আপনি থাইল্যান্ডে ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কেনাকাটা করতে হলে আপনার কি লাগবে? থাই মুদ্রা মানে বাত। তাই আপনি কি করেন? বাংলাদেশ থেকেই টাকা দিয়ে হয় ডলার কেনেন অথবা থাই বাত কেনেন। ডলার কিনলেও থাইল্যান্ডে গিয়ে সেই ডলার বিক্রি করে কি করেন? থাই বাত কেনেন। ঠিক একইভাবে এই যে বিদেশিরা ব্রিটেনে ইনভেস্ট করতে আসবে, তাদের তো লাগবে ব্রিটিশ পাউন্ড। আমেরিকান বিনিয়োগকারীদের কাছে যদি ডলার থাকে, তাকে সেই ডলার বিক্রি করে আগে পাউন্ড কিনতে হবে। জার্মান বিনিয়োগকারীদের কাছে মার্ক থাকলে তাকেও মার্ক বেচে পাউন্ড কিনতে হবে। অর্থাৎ সুদের হার বাড়িয়ে ব্রিটেন বিদেশি টাকাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। আর বিদেশিরা যখন লাভের আশায় পাউন্ড কিনবে, পাউন্ডের চাহিদা তখন বাড়বে, ফলে পাউন্ডের পতন ঠেকানো যাবে। ব্যাস, এই হলো দুটো অস্ত্র। একদিকে সরকার নিজের ফরেন রিজার্ভ খরচ করে পাউন্ড কিনতেছে, অন্যদিকে বেশি সুদের লোভ দেখিয়ে বিদেশিদের পাউন্ড কিনতে উৎসাহ দিচ্ছে। এই দুই অস্ত্র দিয়েই ব্রিটিশ সরকার চেষ্টা করলো পাউন্ডের দাম যেন নির্ধারিত সীমার নিচে না পড়ে। কিন্তু সমস্যা হলো রিয়েলিটি বা বাস্তবতা। বার্লিন দেয়াল তখন ভেঙে গেছে, দুই জার্মানি এক হচ্ছে। দুই জার্মানির ভেতরে পূর্ব জার্মানি ছিল তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। পূর্ব জার্মানিকে নতুন করে ডেভেলপ করতে পশ্চিম জার্মানি সেখানে প্রচুর টাকা ঢালতেছে। আর অর্থনীতিতে বাজারে অতিরিক্ত টাকা ঢাললে কি হয়? মানুষের হাতে কাঁচা টাকা চলে আসে, তারা তখন বেশি কেনাকাটা শুরু করে, তখন জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, যাকে বলে ইনফ্লেশন। ঠিক যেমন এদেশে দেখবেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে গেলে একদল লোক চিল্লাপাল্লা শুরু করে, বলে যে বেতন বাড়ালে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যাই হোক, ইনফ্লেশনের ভয়ে জার্মান সেন্ট্রাল ব্যাংক নিল এক কড়া ব্যবস্থা। তারা বাজারে ছড়িয়ে পড়া এই টাকা আবার ব্যাংকে ফেরত আনতে চাইল। কিন্তু কিভাবে? সুদের হার বাড়িয়ে দিয়ে। কারণ ব্যাংকে টাকা রাখা যদি বেশি লাভজনক হয়, মানুষ তখন খামোখা খরচ না করে টাকা ব্যাংকে জমা রাখবে। তাই জার্মান ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দিল। জার্মানির জন্য এই মেডিসিন ঠিকই ছিল, কিন্তু ফাঁদে পড়ল ব্রিটেন। কারণ কি? কারণ হলো ব্রিটেনের পরিস্থিতি তখন আবার উল্টা। তারা তখন ভুগতেছে অর্থনৈতিক মন্দায়, রিসেশনে। ব্যবসা ধুকতেছে, বেকারত্ব বাড়তেছে, ঘরবাড়ির দাম কমে যাচ্ছে। মন্দার সময় মেডিসিন কি? ব্যাংকের সুদের হার কমানো, যাতে মানুষ সহজে লোন নিয়ে ব্যবসা করতে পারে। কিন্তু পাউন্ড তো আবার জার্মান মার্কের সাথে বাধা। পাউন্ডকে ওই 2.95 জার্মান মার্কের সমান হারে ধরে রাখতে হলে ব্রিটেনকে সুদের হার কমানো নয়, বাড়াতে হবে। যেহেতু জার্মানিতে সুদের হার বেড়ে গেছে, সেহেতু ওইটাকে ব্যালেন্স করে সুদের হার বাড়াতে হবে। মানে দেশের অর্থনীতি বলতেছে এক কাজ করতে, আর ওইদিকে ইআরএম বা মুদ্রার প্রতিশ্রুতি বলতেছে আর এক কাজ করতে। এখন ব্রিটিশ সরকার মুখে বলতেছে আমরা ভাই নিয়ম মেনে চলবো,
কিন্তু নিউ ইয়র্কে বসে জর্জ সোরস দেখলো নিয়মটা ব্রিটেন মানতে পারবে না, কারণ বাস্তবতা তাকে মানতে দেবে না। সুতরাং এই সিস্টেম ভেঙে পড়বে। এখন সোরস কি করলো? যা করলো সেটার নাম শর্ট সেলিং। বিষয়টা আমাদের দেশের ডলার এবং টাকার হিসাব দিয়ে সহজ করে বলি যাতে আপনি বুঝতে পারেন। ধরুন 2023 সাল, $1 দাম তখন 85 টাকা। আপনি বুঝতে পারলেন টাকার দাম সামনে পড়ে যাবে, ডলারের দাম বাড়বে। আপনি তখন ব্যাংক থেকে ধার করলেন $85,000 টাকা। ধার করেই সেই ধারের টাকা দিয়ে বাজার থেকে কিনে ফেললেন $1,000। এরপর একদিন সত্যি সত্যি টাকার দাম পড়ে গেল, ডলারের দাম বেড়ে হয়ে গেল 120 টাকা। এখন আপনার কাছে আছে কত? $1,000। আপনি বাজারে গিয়ে ডলার বিক্রি করবেন। এখন রেট যেহেতু 120 টাকা, তাই $1,000 বেচে আপনি পাবেন 1,20,000 টাকা। এবার আপনি ব্যাংকে গিয়ে 85,000 টাকার যে ধার করছিলেন সেটা শোধ দিয়ে দিলেন। ধরলাম সুদে আসলে আপনি 1 লাখ টাকায় শোধ দিলেন, তারপরেও তো 20,000 টাকা আপনার লাভ। সোরস ঠিক এই কাজটি করেছিল, শুধু টাকার বদলে তিনি ধার করেছিল ব্রিটিশ পাউন্ড আর ডলারের বদলে কিনেছিল জার্মান মার্ক। পাউন্ডের বিপরীতে জার্মান মার্কের ভ্যালু যত বাড়বে সোরসের লাভ তত বেশি। কিভাবে এটা করেছিল সোরস জানেন? সোরস আন্তর্জাতিক ব্যাংকগুলোকে নিজের সেই কোয়ান্টাম ফান্ডের টাকাগুলো দেখালো, বলল এটা হচ্ছে গ্যারান্টি, এই জমানো টাকার বিপরীতে আমাকে ব্রিটিশ পাউন্ড ধার দাও। সোরসের এই কোয়ান্টাম ফান্ডে তখন $3 বিলিয়ন মতো অর্থ ছিল। গোটা ফান্ডটি জামানত রেখে সে $10 বিলিয়ন সমপরিমাণ ব্রিটিশ পাউন্ড লোন করলো। চিন্তা করতে পারেন তার সাহস? এখন আপনি বলতেই পারেন $3 বিলিয়ন জামানত রেখে কিভাবে $10 বিলিয়ন সমান লোন করে। দেখুন ভাই, গ্লোবাল ফাইন্যান্স বা মুদ্রা বাজারে তথা ফরেক্স মার্কেটে এটা একদম ডাল ভাত। একে বলা হয় মার্জিন বা লেভারেজ। সেখানে 1 লাখ টাকা জামানত রেখে 10 লাখ টাকার ট্রেড করা যায়। যাই হোক, ওই গ্যারান্টির জোরেই সোরস যে পরিমাণ পাউন্ড ধার পেল সেটা সে সময়কার $10 বিলিয়ন সমান। চিন্তা করুন, একটি দেশের কারেন্সির বিরুদ্ধে $10 বিলিয়ন সমপরিমাণ পাউন্ডের বাজি ধরল সে। তার টিম এবার চুপচাপ বসে রইল, এবার শুধু ট্রিগার টানার অপেক্ষা। সোরস খুব ভালো করেই জানতো সে শুধু একা যদি পাউন্ড বিক্রি করা শুরু করে এতে খুব একটা ইম্প্যাক্ট তৈরি হবে না। ব্রিটেনকে এই পাউন্ডের যুদ্ধে হারাতে হলে দরকার পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে দেয়া, এমন একটা খবর যেটা শুনে দুনিয়ার সব ইনভেস্টর একসাথে পাউন্ড বিক্রি শুরু করবে। আর সেই সুযোগটা আচমকা তৈরি হলো জার্মানি থেকে। জার্মানির সেন্ট্রাল ব্যাংকের প্রধান হঠাৎ এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়ে বসলো ইউরোপের কিছু মুদ্রার দাম কমানো উচিত। তিনি সরাসরি কিন্তু ব্রিটেনের নাম বলেননি, কিন্তু ইশারাটা সবার কাছেই ছিল পরিষ্কার। মার্কেটের কাছে মেসেজটা গেল এভাবে যে পাউন্ডকে বাঁচাতে জার্মানি আর কোনো সাহায্যই করবে না। সোরস ঠিক এই সুযোগটার জন্যই বসেছিল। তিনি তার টিমকে নির্দেশ দিলেন, হাতে যত পাউন্ড ধার করা আছে সব একসাথে মার্কেটে বেচে দাও। আর ঠিক পরদিন সকালেই শুরু হলো ইতিহাসের সেই বিখ্যাত আক্রমণ, যাকে আজ ইতিহাস চেনে ব্ল্যাক ওয়েডনেসডে বা কালো বুধবার নামে। দিনটি ছিল 16 সেপ্টেম্বর 1992, বুধবার। ইউরোপের বাজার খোলার সাথে সাথে শুরু হলো পাউন্ড বিক্রির ঝড়। সোরসের ফান্ড পাউন্ড বিক্রি করতেছে দেদারসে। তাকে দেখে অন্য ফান্ডগুলোও নেমে পড়লো নেকড়ের পালের মতো। এখন ইআরএম এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ 1 পাউন্ড = 2.95 জার্মান মার্ক ধরে রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড বাধ্য পাউন্ড কিনতে, কারণ পাউন্ড না কিনলে পাউন্ডের পতন হবে। সকাল সকালই ব্যাংক অফ ইংল্যান্ড 2 দফায় শত শত মিলিয়ন পাউন্ড কিনে ফেলল। চিন্তা করুন দৃশ্যটা, একদিকে পৃথিবীর ফটকাবাজরা ট্রাকে ট্রাকে পাউন্ড ঢালতেছে, আর একদিকে একটি সেন্ট্রাল ব্যাংক নিজের রিজার্ভ পুড়িয়ে সেগুলো গিলে খাচ্ছে। সকাল 10:30টায় ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার বাড়ালো 10 থেকে 12%, কিন্তু তাতেও কাজ হলো না, কারণ সবাই জানে মন্দায় ধুঁকতে থাকা দেশ এই হার বেশি দিন টানতে পারবে না। দুপুর 2:15টায় মরিয়া সরকার ঘোষণা দিল সুদের হার 15%। ভাবতে পারেন, একদিনেই 1 লাফে 10 থেকে 15। সারাদিনে ব্রিটিশ সরকার তাদের ফরেন রিজার্ভ খরচ করলো আর প্রায় 27 বিলিয়ন পাউন্ড কিনে ফেললো, তাতেও লাভ হলো না। সন্ধ্যা 7টার দিকে অর্থমন্ত্রী নরম্যান ল্যামন্ট ক্যামেরার সামনে ঘোষণা দিল ব্রিটেন ইআরএম ছাড়তেছে, পাউন্ড এখন থেকে ভাসবে নিজের দামে, অর্থাৎ সারেন্ডার। পরের কয়েক সপ্তাহে পাউন্ডের দাম কমে গেল। জার্মান মার্কের বিপরীতে 15% এবং মার্কিন ডলারের বিপরীতে 25% ফল করলো। ব্যাস, এবার তো সেই খেলা, মনে আছে তো সেই মেকানিজম। অর্থাৎ ওই যে উদাহরণ দিয়েছিলাম, $1 = 85 টাকা যখন থাকবে তখন 85,000 টাকা ধার করে সেই ধারের টাকা দিয়ে $1,000 কিনবেন। এরপর যখন $1 = 120 টাকা হবে তখন কিন্তু $708 = 85,000 টাকা।
$708 বিক্রি করে ওই $85,000 টাকার ধার আপনি শোধ করে দেবেন, আর আপনার পকেটে তখন থাকবে 1000 মাইনাস 708 বা $292। ব্যাস, এটাই আপনার প্রফিট, আর এটাই ব্যাংকের লস। এই ঘটনাটি ঘটেছিল। সোরসের ওই একদিনেরই প্রফিট ছিল $1 বিলিয়ন বেশি। পরের দিন নিউজ পেপারে শিরোনাম হলো, সে হেডলাইন দেয়া হলো, দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে, যেটা বেশিরভাগ মানুষই তেমন একটা বলে না। ইআরএম সিস্টেম থেকে বেরিয়ে ব্রিটেনের সাময়িক ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে আবার লাভ হয়েছিল, কারণ সুদের হার কমলো, রপ্তানি বাড়লো, অর্থনীতি একসময় আবার ঘুরে দাঁড়ালো। একসময় ব্রিটেনের অনেক অর্থনীতিবিদ ওই দিনটিকে ব্ল্যাক ওয়েডনেসডের পরিবর্তে ডাকতে শুরু করলো হোয়াইট ওয়েডনেসডে। অর্থাৎ দিন শেষে তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে প্রশ্ন হলো, সোরস কি ব্রিটেনকে আসলে ডুবিয়েছিল, নাকি শুধু সবার আগে চিৎকার করে বলেছিল রাজার পরনে কোনো কাপড় নেই? গল্পটা তো জানেনি। যাই হোক, এই ঘটনার 5 বছর পর আবার একই কাহিনী। 2 জুলাই 1997। থাইল্যান্ড তার মুদ্রা বাদকে আর ধরে রাখতে পারল না। থাইল্যান্ডের মুদ্রা বাঁধা ছিল ডলারের সাথে। একই কাহিনী হলো, বাদ ধসে পড়ল, আর সেই ধস ছড়িয়ে পড়ল আগুনের মতো ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতে। কোটি কোটি মানুষের সঞ্চয় হাওয়া হয়ে গেল, ব্যবসা দেউলিয়া হলো, দাঙ্গা বাঁধলো, সরকারেরও পতন হলো। সাহায্য করতে এলো আইএমএফ, তারও তো আবার অন্য উদ্দেশ্য আছে। ঋণের সাথে তারা শর্ত জুড়ে দিল, খরচ কাটো, ভর্তুকি তোলো, সরকারি প্রতিষ্ঠান প্রাইভেটাইজেশন করো। আপনারা দেখবেন যে দেশই আইএমএফ এর কাছ থেকে লোন নেয়, সেই দেশেই আইএমএফ এই কাজটাই করে। সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইউটিলিটি প্রাইভেটাইজেশন করে দেয়। মানুষ কিন্তু ঠেলাটের পায় অনেক পরে। যাই হোক, ইতিহাসে ওটাই ছিল এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এবং হ্যাঁ, সোরসের ফান্ড 1997 সালের শুরুতে যথারীতি থাই বাত এবং মালয়েশিয়ান রিঙ্গিতের বিরুদ্ধে একই রকমের বাজি ধরেছিল। ঠিক সেই ব্রিটেনের কাহিনী। সেপ্টেম্বর 1997, হংকং, আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। মঞ্চে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি কিন্তু তখন ক্ষমতার তুঙ্গে থাকা মানুষ। তিনি সরাসরি বললেন, এই সংকটের জন্য দায়ী ফটকাবাজরা, আর এই ফটকাবাজদের প্রধান চরিত্র হলো জর্জ সোরস। সোরস পাল্টা বলেছিল, মাহাথির নিজেই মালয়েশিয়ার জন্য এক আপদ, এক বিপদ। পৃথিবীর মিডিয়াগুলো লুফে নিল। পুঁজিবাদের ফটকাবাজ বনাম তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী। সোরস হয়ে গেল এশিয়ান সংকটের প্রধান ভিলেন। মাহাথির অবশ্য শুধু কথাই থামেনি। 1998-এ তিনি করলেন এমন একটি কাজ, যেটাকে পশ্চিমা অর্থনীতিবিদরা বলল আত্মহত্যা। দেশ থেকে টাকা বের হওয়া আইন করে বন্ধ করে দিল, অর্থাৎ ক্যাপিটাল কন্ট্রোল করলো। রিঙ্গিতের দাম সরকার নিজে বেঁধে দিল। ফটকাবাজদের খেলার মাঠটাই সে তুলে নিল, অর্থাৎ মাঠই নাই, তার খেলবি কই। এখন অবাক করা ব্যাপার হলো, মালয়েশিয়া কিন্তু ঘুরে দাঁড়ালো আইএমএফ এর দরজায় হাত না পেতেই। এবার টুইস্ট, 9 বছর পর 2006 সাল, মাহাথির এবং সোরস মুখোমুখি বসল। বৈঠকের পর মাহাথির বলল তিনি মেনে নিচ্ছেন মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের পতনের জন্য সোরস তখন দায়ী ছিল না। পলিটিশিয়ানরা এমনই, 9 বছরের দুশ্মনী এক বৈঠকেই শেষ। যে মানুষটাকে এই অঞ্চলের ভিলেন বানানো হয়েছিল, অভিযোগকারী নিজেই অভিযোগ ফিরিয়ে নিল। তাহলে কি সোরস ধর তুলসীর পাতা? না, মোটেই না। কনস্পিরেসি বাদ দিলেও সোরসের রেকর্ডে বেশ কিছু কালো দাগ আছে। 1988, ফরাসি ব্যাংক সোসিয়েতে জেনারেল, এই ব্যাংকটা দখল করার একটা গোপন প্ল্যান চলতেছিল। শেয়ার বাজারের ভাষায় যাকে বলে টেক ওভার। এখন সাধারণত এমন খবর বাজারে এলে বাজারে শেয়ারের দাম হু হু করে বাড়ে, আর এই টেক ওভারের গোপন খবরটা সোরস আগেই জেনে যায়। মানুষ জানার আগেই তিনি চুপচাপ সস্তায় শেয়ার কিনে নেন। তার বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। শেয়ার বাজারের ভাষায় এর নাম ইনসাইডার ট্রেডিং, অর্থাৎ আমজনতা জানার আগে সোরস জেনে গেছে যেভাবেই হোক, এবং জানা মাত্রই যখন দাম কম ছিল তখন শেয়ার কিনে সে ব্যাংকটির মালিক হয়ে গেছে। মানে ভেতরের খবর জেনে ব্যবসা করা। আইনের চোখে এটা কিন্তু একটা অপরাধ। 2002 সাল ফরাসি আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়, জরিমানা করা হয় মিলিয়ন ইউরোর উপরে। সোরস হাল ছাড়েনি, তিনি লড়েছিল ফ্রান্সের সর্বোচ্চ আদালত পর্যন্ত, এমনকি গিয়েছিল ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের কাছেও, কিন্তু লাভ হয়নি, রায় বদলায়নি। খেয়াল করুন, তাকে ভিলেন বানাতে কোনো কনস্পিরেসি খুঁজতে হবে না, কোর্টের রেকর্ডই যথেষ্ট। প্রশংসা হবে ডকুমেন্ট দেখে, সমালোচনাও হবে ডকুমেন্ট দেখে। আর সেই নিয়মে এবার বলবো গল্পের অন্য পিঠ। কারণ ফটকাবাজি করে জেতা টাকাগুলো দিয়ে লোকটা আসলে কি করত বা কি করে। সোরস তখনও পৃথিবী বিখ্যাত হয়নি। তিনি চুপচাপ একটা কাজ শুরু করলেন। বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইডের মধ্যে কালো ছাত্রদের ধরে ধরে পশ্চিমা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা করে দিল জর্জ সোরস।
এছাড়াও তিনি স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন পূর্ব ইউরোপের ডিসিডেন্ট বা ভিন্ন মতাবলম্বীদের। মাইন্ড ইট, তখন কিন্তু পূর্ব ইউরোপে কমিউনিজম চলতেছে। আর তিনি পূর্ব ইউরোপের ট্যালেন্টেড ছেলেপেলেদের কিভাবে খুঁজে বের করে তাদেরকে পশ্চিমের বিভিন্ন উন্নত ইউনিভার্সিটিতে পড়ালেখা বা স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন। এটা কিন্তু একটা বিশাল ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। ওই ছেলেপেলেগুলো কিন্তু অ্যাসেট, পরবর্তীতে এরাই তার এজেন্ডা বাস্তবায়ন করবে। যারা পড়তে গিয়েছে তারাই একসময় চোখ ফেরাবে তাদের নিজের ফেলে আসা পৃথিবীর দিকে। কমিউনিস্ট পূর্ব ইউরোপে তিনি টাকা ঢাললেন এক অদ্ভুত জিনিসে, ফটোকপি মেশিনে। কারণ তিনি জানতেন স্বৈর শাসনের সবচেয়ে বড় ভয় ট্যাঙ্ক নয়, তাদের ভয় কপি হয়ে ছড়িয়ে পড়া নিষিদ্ধ চিন্তা। পোল্যান্ডের সলিডারিটি মুভমেন্ট হোক, চেকোস্লোভাকিয়ার ভিন্ন মতাবলম্বীরা হোক, সোভিয়েত আয়রন কার্টেনের ভেতরে যারাই স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কমিউনিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সোরসের টাকা তাদের কাছে পৌঁছে গেল। 1984 সাল নিজের জন্মভূমি হাঙ্গেরিতে তিনি খুললেন প্রথম ফাউন্ডেশন, একদম কমিউনিস্ট শাসনের নাকের ডগায়। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 1991 সালে বুদাপেস্টে দাঁড় করালেন আস্ত একটা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি বা CEU। আর তার সেই প্রিয় প্রফেসর পপারের সেই বইয়ের নামেই রাখলেন পুরো সাম্রাজ্যের নাম, ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আজ এই নেটওয়ার্ক কাজ করে পৃথিবীর 100-রও বেশি দেশে। বেসরকারি ফাউন্ডেশনের দুনিয়ায় সবচেয়ে ক্ষমতাধর এবং বড় ফাউন্ডেশনগুলোর একটি। আজ পর্যন্ত এই মানুষটি দান করেছে $32 বিলিয়ন বেশি। সংখ্যাটা কল্পনা করতে পারতেছেন? নিজের কামানো সম্পদের সিংহভাগ। ইতিহাসের সবচেয়ে বড় দাতাদের একজন তিনি। পৃথিবীর বহু দেশে আছে তার ইনফ্লুয়েন্স। এই যে যেমন 2014 সালে ইউক্রেনে ক্ষমতার পালাবদল হইল, আন্দোলন হইল, রুশপন্থী সরকার চলে গেল এবং পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় আসলো। এই যে যারা ক্ষমতায় এসেছিল এদের ভিতরে একটা বড় অংশ ছিল সোরস ফান্ডেড বিভিন্ন স্কলারশিপের ছাত্র। আপনারা ইউটিউবে একটা ভিডিও পাবেন যেখানে জর্জ সোরসের একটা সাক্ষাৎকার আছে। সে নিজেই বলতেছে যে ইউক্রেনে এখন যারা লিডারশিপে এসেছে তাদের একটা বড় অংশ সোরস ফান্ডেড বিভিন্ন স্কলারশিপ বা প্রোগ্রামে অংশ নিয়ে এইসব পশ্চিমা ইউরোপিয়ান বিভিন্ন দেশে পড়ালেখা করতে গিয়েছিল। পৃথিবীর নানা দেশে সোরস এভাবেই ইম্প্যাক্ট তৈরি করেছে। মনে আছে তো সেই প্রফেসর পপারের ওপেন সোসাইটির ফান্ডামেন্টাল বিশ্বাসগুলোর কথা? একটা ইউনিভার্সাল অ্যাপিল, একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা জাতিসীমার ঊর্ধ্বে, জাতীয়তাবোধেরও ঊর্ধ্বে। কিন্তু এই গল্পের শেষটা রূপকথার মতো না। যত টাকা তিনি ঢেলেছে তত তার শত্রু বাড়ছে। যেসব সরকার তার সমালোচনা বা তার এজেন্ডাকে পছন্দ করে না তাদের চোখে সোরসের টাকা মানেই বিদেশি হস্তক্ষেপ। আর সবচেয়ে বড় আঘাতটি এসেছিল সবচেয়ে চেনা জায়গা থেকে, হাঙ্গেরি, তার জন্মভূমি। 2018 সালে হাঙ্গেরির সরকার পাশ করলো একটি আইন যার ডাকনাম স্টপ সোরস। যে ছেলে নাৎসিদের হাত থেকে পালিয়ে বেঁচেছিল, যে ছেলে কমিউনিস্ট আমলে নিজের দেশে স্বাধীন চিন্তার জন্য টাকা ঢেলেছিল, মুক্ত চিন্তার জন্য টাকা ঢেলেছিল, ওপেন সোসাইটির আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছিল, তার নামে আইন বানালো তারই জন্মভূমির নির্বাচিত সরকার। আর তার গড়া সেই CEU, যে ইউনিভার্সিটি তিনি বানিয়েছিল কমিউনিজম পরবর্তী প্রজন্মের জন্য, চাপের মুখে হাঙ্গেরি থেকে সেই বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়া হলো ভিয়েনায়। ইতিহাসের নির্মম কৌতুক, খোলা সমাজের যোদ্ধা নিজের দেশ থেকেই বহিষ্কৃত। 2023 সালে জর্জ সোরস $25 বিলিয়ন তার সাম্রাজ্যের চাবি তুলে দিলেন তার ছেলে আলেকজান্ডার সোরসের হাতে। এই ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত সোরস জীবিত। এই ভিডিও যখন বানাচ্ছি তখন সোরসের বয়স 96। তো আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন কাউকে শেয়ার করবেন যে সোরসের নাম শুনেছে কিন্তু আসল গল্পটি হয়তো জানে না। ওদিকে হাল আমলে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দুই খেলোয়াড় ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড, তাদের সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর পৃথিবীর এমন সব জটিল চরিত্র এবং অর্থনীতির গল্প বুঝতে এবং শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ধন্যবাদ, সুস্থ থাকুন।